আরো একজন গেস্ট রয়েছেন, তার একটা ঘটনা আমরা এই মাঝখানে একটু শুনে আসি। ওকে, তো কি নাম আপনার? হ্যালো লিসনার্স, আমি আকিব, ঢাকা পলিটেকনিকের সিভিল ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ার ছাত্র। ওকে, সো আপনি আপনার বাসাটা কোথায় এটা বলেন? আমি শাহজাহানপুর কলোনিতে থাকি। ওকে, আপনার ওইখানে যে ঘটনাটা করেছিল তার আগে তো আপনি আমাদের ইমেইল করেছিলেন, সেটা ইমেইলের মাধ্যমে আপনাকে আজকে ডাকা হয়েছে এখানে। কি ঘটনা ঘটেছিল সেখানে? মূলত ঘটনাটা 5 থেকে 6 বছর আগের কথা। তো তখন শীতের সময় ছিলাম, আর তখন প্রতিবারের মধ্যে আমাদের বাসার সামনে ব্যাডমিন্টনের কোর্ট করা হয়। সো একদিন সকালে দেখলাম যে আমাদের ব্যাডমিন্টনের কোর্ট থেকে 30 or 35 মিটার দূরে অনেক লোক ভিড় করলো, জমা করলো। তো আমি একটু ইন্টারেস্ট ফিল করলাম, আমি যাই দেখে আসি কি হয়েছে। তো যা দেখলাম তা ছিল অনেকটা ওরকম, যেখানে একটা বাচ্চা ছেলের ডেড বডি পাওয়া যায়। ওকে, ডেড বডিটা মূলত কার ওটা কেউ জানে না, কোনো দাবিদার পাওয়া যায় না। পরবর্তীতে আমি ডেড বডি সম্পর্কে কোনো কিছু জানি না, জাস্ট এতটুকু হয়েছিলাম। আচ্ছা, এটা ছিল 5 থেকে 6 বছর আগের ঘটনা। ওকে, আমার মনে হয় ওখান থেকে ঘটনা শুরু। এবার একটু ক্লোজ করি, এটা হচ্ছে 2 থেকে 3 বছর আগের কথা। আচ্ছা, তখনও শীতের সময় ছিল, আর অ্যাজ অলওয়েজ আমাদের বাসার সামনে বড় ভাইরা ব্যাডমিন্টন কোর্ট করবে। ওকে, সো কোর্ট করার জন্য তারা প্ল্যান করলাম, আর প্ল্যান অনুযায়ী কাজ হলো। প্রতিদিন শীতের সকালবেলায় তারা কাজ করার জন্য যে দা, কোদাল, যেসব ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হয় সবকিছু নিয়ে মাটিতে নামলো। আচ্ছা, তাদের কাজ চলো প্রায় মাগরিবের আজান পর্যন্ত। তো আজানের শেষে তাদের কাজ প্রায় শেষ হয়ে যায়। আচ্ছা, তাদের কাজ শেষে তারা করলো যে ইনস্ট্রুমেন্ট গুলি ছিল ওগুলি মাঠের পাশে রেখে তারা ওই রাতে খেলা শুরু করে। তারা চায় না যে একটু লেট করুক, রাতে প্রথম খেলা সব উত্তেজিত ছিল। স্টার্ট দেয়ার গেম। তো ভালো কথা, খুব প্রথমত ভালোভাবে খেলা চলছে। খেলার মাঝে দিয়ে হঠাৎ একটা ছোটখাটো বেশি না ঝগড়া বাঁধেন। তো ঝগড়াটা এত বড় হয় যে তারা শেষমেশ মারামারি করে, আর ওইখানে অবগত একজন লোকের মৃত্যু ঘটে, বড় ভাইয়ের মৃত্যু ঘটে। মানে একটা দুর্ঘটনা। জি জি জি, মারামারিতে একটা দুর্ঘটনা ঘটে। তো যে বড় ভাই মারা যায় তাকে আমি খুব ভালোভাবে চিনি, আমাদের কলোনির এক বড় ভাই, আর আমি খুব রেসপেক্ট করি তাকে। সো আমি ভাবলাম হইতে পারে, আর আমার বিষয়টা ইগনোর করা উচিত। আমি বিষয়টা ইগনোর করলাম। বাট ওই ঘটনার পর আমাদের কলোনিতে আমাদের ওই মাঠে আর বড় ভাইরা খেলতে দেয় নাই, যে ওই মাঠে তোরা ব্যাডমিন্টন খেলবি না, খেললে কোনো না কোনো একটা সমস্যা হয় প্রতিবারে। সো আমরাও ভাবলাম যে বড় ভাইরা মানা করছে, খেলা উচিত না। 2 থেকে 3 বছর গেল। তো লাস্ট 2010 ইয়ারের কথা, তখন কোরবানিতে 2 থেকে 3 সপ্তাহ আগে আমি ভাবলাম যে আমাদের আবার নতুন উদ্যমে খেলা উচিত। তো আমরা ফ্রেন্ডরা মিলে প্ল্যান করলাম যে ওকে ফাইন, আমরা খেলবো, আমরা কোর্ট করবো। তো কোর্ট করার পর বড় ভাইরা না করলো যে তোরা খেলিস না, এখানে সমস্যা হবে। তো আমরা বড় ভাইকে বিলিভ করালাম যে ভাইয়া সমস্যা হবে না, জাস্ট বিলিভ আস। সো পারমিশন পাইলাম, খেলা শুরু করলাম। খেলার প্রথমবার তেমন বেশি কোনো কিছু প্রভাব হয়নি, বাট 2 থেকে 3 দিন পরে যখন খেলা শেষে লাইট ঘুষে বাসায় নিয়ে যাব, তখন মনে হতো যে ঠিক ওই জায়গাটাতে যেখানে বাচ্চা শিশু লাশ পাওয়া যায়, ওখানে কেউ দাঁড়ায় রয়েছে। সামনে লাইক শ্যাডো, বাট আমি তার ছায়া বুঝতে পারতেছি, তার অবয়ব বুঝতে পারতেছি অন্ধকারে, তার ফেস বুঝতে পারতেছি না। তাই বললাম কিছু না, আমার কল্পনা মাত্র, আমি ইগনোর করলাম বিষয়টা। এরকম 3 থেকে 4 রাত ঘুরছে, আমি প্রতিবার ইগনোর করছি। কোরবানিতে আসলাম, আর প্রতিবারের মতো ওই কোরবানিতেও আমরা মাস্তি করলাম, পান করলাম। আর কোরবানিতে রাত আমরা প্রায় রাত 12টা পর্যন্ত খেলছি। সো রাত 12টার পর খেলার পর লাইট যখন অফ করলাম, গোছানোর পর মনে পড়লাম চার্জ তো ভূতে ফেমাস। আমি তো প্রায় অর্ধেক মিস করে ফেলছি। আমার তো শোনার কথা ছিল। তো মনে পড়ার সাথে সাথে আমি মোবাইল বের করলাম, রেডিও 4 টিউনিং করলাম। তখন ভূতে ফেম উঠছিলাম, তো আমি রেডিও শুনতে সবকিছু কোথায় বাসায় নিয়ে আসলাম, ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া করে শুনলাম, বেডে শুনলাম। লাইট অফ করলাম। অফ করার পরে কিছুক্ষণ পরে রেডিও ভূতে ফেম শেষ হয়ে গেছিলাম। তো তারপর আমি যা শুনলাম যে আমাদের কোর্টে কেউ খেলছিল, সামওয়ান ইজ প্লেইং, কেউ র্যাকেট দিয়ে ফেদারকে হিট করছে, এই ধরনের শব্দ হচ্ছে, কেউ মাঠের এই প্রান্ত থেকে ওই প্রান্ত দৌড়াচ্ছে, এই টাইপের শব্দ। তো আমি বললাম এত রাতে কে খেলবেন, কার তো খেলার কথা না। সেটা তখন মেবি রাত 1টা থেকে 1:30 বাজে। আমি তাড়াতাড়ি আমার জানালাতে বাইরে তাকালাম। আমার জানালাতে বাইরে তাকালে আবার আমাদের মাঠটা দেখা যায়। বাইরে তাকায় যা দেখলাম যে পুরোপুরি নির্জন ছিলাম, টোটালি পিন ড্রপ সাইলেন্ট ছিলাম, আর রাতটা এতটাই নীরব ছিলাম যে ঘড়ির টিক টিক শব্দ হচ্ছে তাও শুনতে পাচ্ছি। আচ্ছা, এটা হয়তো হতে পারে এরকম যে আপনি একটা ভূতের ফিল্ম শুনেছেন, তারপরে দেখেছেন, মানে এই ঘটনাটা এই জন্য ঘটতে পারে ধরে নিচ্ছি। কিন্তু ফাইনালি আপনার ওইখানে যে ঘটনাটা ঘটেছিল, যেটা হচ্ছে আপনি আমাদের ইমেইলে লিখেছিলেন যে আপনার খালার বাসায় সম্ভবত না, ফুপুর বাসায় ছিলেন, রাইট? তো ফুপুর বাসায় ছিলেন, ওই দিনের ঘটনাটা আমি একটু জানতে চাই যে ওই দিন আপনি যে আচ্ছা। তো চতুর্থ দিন সকালে আমি যা দেখলাম যে আমাদের মাঠের পাশে আমার এক ফ্রেন্ড বাপ্পি বসেছিল। তো আমি ভাবলাম কি হলো, এত সকাল বসে রয়েছে, আমি যা কথা বলো। বাপ্পিকে জিজ্ঞেস করলাম কি রে এত সকালে কিনা বসে রয়েছিস কেন? তো বাপ্পি বললো যে গত 3 রাত থেকে ঘুমোচ্ছে না, কজ আমি এই টাইপের শব্দ শুনছি। তাই বললাম
ব্যাপার তো স্ট্রেঞ্জ, আমিও সেম শব্দ শুনতেছেন। তো আমরা দুজন মিলে প্ল্যান করলাম যে ঠিক আছে আজকে রাতে আমরা জাগবো, জেগে দেখবো যে কে শব্দটা ফার্স্ট শুনে, আর যে শুনবে সে অন্যদেরকে কল করবে। ওকে, প্ল্যান করা হলো। তো তখন সকাল, বিকেল যখন হলো তখন আমার কথাটা মোটেও মনে ছিল না, যে আমি তো ভুলে গেছি আমার রাতের বেলা বাসায় থাকা লাগবে। আমি চলে গেছি আমার ফুফুর বাসায়, ঈদের ছুটিতে ঘুরতে গেলাম। ফুফুর বাসায় ছিলাম, রাতেও ছিলাম। ফুফু বললো যে থেকে যান, রাতের বাসায় গেছি। তো আমি বললাম আমার ছুটি আছে, ঈদের ছুটি থেকে যাই। থেকে গেলাম, রাত 12টার দিকে হঠাৎ কল আসলো মোবাইলে। ফোনটা অন করে দেখলাম যে আমার আম্মু কল করছে। আমি ফোন রিসিভ করলাম। রিসিভ করার পর আম্মু বললাম যে তুই কই, তাড়াতাড়ি বাসায় একটা বড় ঝামেলা হয়েছে। এই বলে আম্মু কল কেটে দিচ্ছে। আমি ভাবলাম কি হলো, বাসায় যাওয়া উচিত। আমি আন্টিকে অত রাতে ডিস্টার্ব না করে বাসা থেকে বের হয়ে গেলাম। হাইটে আসতে আমাদের ওই বাসা থেকে হাইটে আসতে 20 থেকে 25 মিনিট টাইম লাগে। তো আমি হাইটে আসতেছিলাম, আর আস্তে আস্তে যখন মানে আমাদের বাসার খুব কাছাকাছি তখন আরেকটা কল আসলো মোবাইলে। রিসিভ করলাম, দেখলাম আমার সেম ফ্রেন্ড বাপ্পির কল। রিসিভ করার পর বাপ্পি বললো যে তুই কি ঘুমাই গেলি নাকি, জায়গায় থাকিস, ঘুমাইস না। তাই বললাম আচ্ছা ঠিক আছে, আমিও জায়গায় আছি, তুই ঘুমাইস না। এইবেলা কল কাটলাম। কল কাটে যেই আমি আমাদের বিল্ডিং এর সামনে পা দিলাম, আমাদের মাঠের থেকে তখন আমি 5 থেকে 7 মিটার দূরে। আমি যা দেখলাম তা ছিল অনেকটা ওরকম যে আমাদের মাঠে 4জন খেলছিল, গেম খেলছিল। আর তাদের ফার্স্ট টিমের ফার্স্ট প্লেয়ার ছিল একটা বাচ্চা শিশু, 5 থেকে 6 বছরের। ফার্স্ট টিমের সেকেন্ড প্লেয়ার যে ছিল সে ছিল ঠিক ওই বড় ভাইটা যে ওই রাতে দুর্ঘটনার মৃত্যু ঘটে। আর সেকেন্ড টিমের ফার্স্ট প্লেয়ার যে ছিল তা ছিল আমাদের কলোনির এক পরিচিত আঙ্কেল। তার সাথে আমি ওই দিন সকালবেলা কথা বলছি, সে খুব সুস্থ স্বাভাবিক। আর সেকেন্ড টিমের সেকেন্ড প্লেয়ার যে ছিল তা ছিল আমি। আচ্ছা, মানে আপনি নিজেই হ্যাঁ, আপনাকে আমি দেখছেন? নিজেকে দেখছি যে আমার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। আচ্ছা, তো আমি টোটালি শক হয়ে গেছিলাম। আমি জাস্ট তাকায় রয়েছি, কোনো কিছু বলতে পারছিলাম না। আর এক মুহূর্তে তারা সবাই আমার দিকে তাকালো, 4 জনই। আর তাকানোর পর দৃশ্যটা এতটা ভয়ানক ছিল যে আমি জাস্ট চিৎকার করছি, এতটুকু মনে আছে। আফটার দ্যাট আমার কোনো কিছু মনে নেই। যখন আমার চোখ খুললো তখন আমি নিজেকে আবিষ্কার করলাম আমার রুমের বেডে শুয়ে রয়েছে, আর আমার ডান পাশে আম্মু বসে রয়েছে। তো চোখ খোলার পর আম্মু জিজ্ঞেস করলাম যে কিরে কেমন আছিস এখন? আমি বললাম হ্যাঁ আছি, মোটামুটি ভালো। সো এরপর আম্মু আর কোনো কিছু আস্ক করেনি, চলে গেছে। প্রায় 10 or 13 মিনিট পরে আমার বেডের পাশে আমার ফ্রেন্ড বাপ্পি আসলো। বাপ্পি আর আমি আমার রুমে একা ছিলাম। তো বাপ্পির সাথে আমি সবকিছু শেয়ার করলাম যে কি হলো ওই রাতে, আমি কি দেখলাম। এই কিছুক্ষণ পর আম্মু খাবার নিয়ে ঢুকলাম। তো আম্মু খাবার নিয়ে ঢুকার পর আম্মু আসতে করলো যে ওই রাতে তুই এত রাতে বাসা আসলি কেন, বাসা আসার কি দরকার ছিল? তাই আমি বললাম কেন, তুমি ফোন করলে যে তুমি ফোন করে বলছিলে যে খুব তাড়াতাড়ি আসা দরকার, বাসায় সমস্যা হয়েছে। তো আমি বললাম আমি তো কোনো ফোন করিনি। এই কথা শোনার পরে আমি আমার মোবাইলের রিসিপ্ট নাম্বার চেক করলাম। রিসিপ্ট নাম্বার চেক করে দেখেছি ওইখানে জাস্ট বাপ্পির কল আছে, রাত 10টার পর থেকে জাস্ট বাপ্পির কল আছে, আমার আম্মুর কোনো কল না। আর আমার ফোনটা লক করা, পাসওয়ার্ডটা লক করা, কারো এতটুকু সাধ্য নেই যে আমার মোবাইলটা ওপেন করবে। আমি বুঝি না কি হয়েছে। তারপর আমি আর বাপ্পি অনেকক্ষণ ভাবলাম যে কি করা যায়, মায়ের কি হয়েছে। তো তারপর আমরা ভাবলাম যা কোনো কিছু বের করতে পারিনি, বাট যা ভাবলাম যে এই ব্যাপারে নিয়ে কারোর সাথে ডিসকাস করাটা উচিত হবে না, শুধু শুধু মানুষের মনে ভয় ঢোকানো দরকার নেই। সো এই হচ্ছে ঘটনা। এবং আপনি আপনার এই ঘটনার শেষ যে ঘটনাটা সেটাতে এবার আমরা আসি, যে আপনি তো দেখলেন যে ওখানে আপনি আপনার নিজেকে দেখেছেন, সেই যেই ভাইয়াটা আপনার বলে যে কলোনি মারা গিয়েছিল তাকে আপনি দেখেছেন, একটা ছোট বাচ্চাকে দেখেছেন, হয়তো সেই বাচ্চাটা যে বাচ্চাটা কয়েক বছর আগে মারা গেছে হতে পারে, বাচ্চা নাকি সে তাকেই দেখেছেন? আমি ওই বাচ্চাটার ফেস দেখিনি। ওকে, আপনি দেখতে পারেন। বাট আরেকজন ছিলেন আঙ্কেল, সেই আঙ্কেলের একটা মানে সেই আঙ্কেলটা ছিলেন সুস্থ স্বাভাবিক, জীবিত দুজন। জীবিত দুজনের মধ্যে আপনি একজন, ওই আঙ্কেল একজন। তারপরে আঙ্কেলের কি হলো? এই ঘটনার ঠিক 1 সপ্তাহ পরেই ওই আঙ্কেলের মৃত্যু ঘটে। খুব স্বাভাবিক মৃত্যু ঘটে। শুনলাম যে রাত্রেবেলা ঘুমিয়েছিল, তো হঠাৎ করে স্ট্রোক করেন আর এই মারা যান। স্বাভাবিকভাবে মানুষ যেভাবে মারা যায় মারা গেছে। তো এর কোনো ব্যাখ্যা ছিল না, আর আমরা কারোর সাথে ডিসকাস করিনি। এবং আপনার স্পষ্ট মনে আছে আপনি ওই সপ্তাহে বা ওই সময় আপনি